চীনে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহায়তার আহ্বান তারেক রহমানের। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। সব ধরনের জুয়া বন্ধে সংসদে সর্বসম্মতিক্রমে বিল পাস। জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চাইলেন শহীদ জাবিরের মা এমপি রোকেয়া বেগম। সাদার দাবিতে অস্ত্রবাজির ঘটনা বাড়ছে চট্টগ্রামে। প্রকাশ্যেও গুলি করছে সন্ত্রাসীরা। আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতাকে দুষছেন অপরাধ বিশ্লেষকরা। জলদস্যুদের অভয়ারণ্য থেকে এখন এক সম্ভাবনাময় সবুজ ভূখণ্ড নোয়াখালীর স্বর্ণদ্বীপ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুলেছে সম্ভাবনার দুয়ার। সেনাবাহিনী যখন ঢুকছে তখন এরা আগুনটা কি বা সরকার জমিন দিচ্ছে। 3 মাস আমাদের ধান চাষ করি আমরা, আর 3 মাস আমরা তরমুজ করি। কর ছাড়েও কমছে না হ্যান্ডসেটের দাম। বৈশ্বিক প্রযুক্তি বাজারের নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় পর্যায়ে, বলছেন সংশ্লিষ্টরা। ইরান যুক্তরাষ্ট্র চলমান আলোচনায় স্থান পায়নি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। পারমাণবিক নজরদারি ইস্যুতে দুই দেশের বিপরীতমুখী অবস্থান। আমন্ত্রণ যমুনা নিউজে। শিরোনামগুলো শুনছিলেন, আপনাদের সঙ্গে পুরো খবরে আছে আমি তানজিম শাফিন। জিতলে নকআউটের টিকিট, আর হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের মহাকঠিন সমীকরণ। এমন এক ডু অর ডাই ম্যাচে মায়ামির হার্ডলক স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বাঁচা মরার এই লড়াইয়ের আগে সেলেসাও শিবিরে বড় ধাক্কা, রাফিনিয়ার ইনজুরি। হাই ভোল্টেজ এই ম্যাচে কেমন হতে পারে ব্রাজিলের শুরুর একাদশ? জিতলেই নিশ্চিত রাউন্ড অফ 32। এমন এক বাঁচা মরার লড়াইয়ে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন হতে পারে সেলেসাওদের শুরুর একাদশ? প্রথম ম্যাচে ইগোর থিয়াগোর বদলে নেমে হাইতির বিপক্ষে জোড়া গোল করেছিলেন ম্যাথিউস কুনহা। সেই দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে এই ম্যাচেও মূল একাদশে থাকছেন তিনি। আর বাম প্রান্তের আক্রমণ ভাগে টানা 2 ম্যাচে গোল করা ভিনিসিয়াস জুনিয়রের জায়গা শতভাগ নিশ্চিত। তবে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা রাফিনিয়ার ছিটকে যাওয়া। হ্যামস্ট্রিং চোটের কারণে 5 জুলাইয়ের আগে ফিরতে পারছেন না তিনি। ডাগআউটে বসা কার্লো আনচেলত্তির সামনে এখন 2টি বিকল্প। অভিজ্ঞ নেইমার জুনিয়রকে ডান উইংয়ে ব্যবহার করতে পারেন তিনি, অথবা নামাতে পারেন 19 বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ানকে। এছাড়া বেঞ্চে আক্রমণ ভাগে বিকল্প হিসেবে প্রস্তুত থাকছেন অ্যান্ড্রিক এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ক্যাসিমিরোর সাম্প্রতিক ফর্ম কিছুটা নড়বড়ে হলেও অভিজ্ঞতার কারণে ব্রুনো গিমারেস এবং লুকাস পাকেতার সাথে মাঝমাঠ সামলানোর দায়িত্ব কাঁধে থাকছে তারই। রক্ষণ ভাগে রাইট ব্যাক হিসেবে ফিরছেন দানিলো, আর সেন্ট্রাল ডিফেন্সে মার্কিনহোস ও গ্যাব্রিয়েল মাগালাইস জুটির উপরই আস্থা রাখছেন কোচ। গোলপোস্টের নিচে এডারসনকে পিছনে ফেলে বরাবরের মতোই ব্রাজিলের 1 নম্বর পছন্দ অ্যালিসন বেকার। 25 জুন বাংলাদেশ সময় ভোর 4টায় মিয়ামিতে শুরু হবে ব্রাজিল স্কটল্যান্ডের এই বিগ ম্যাচ। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে হাইতি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। এবারে অন্য প্রসঙ্গ। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের গভীরভাবে সম্পৃক্ত করতে অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার জন্য বাংলাদেশকে বেছে নিতে বিদেশিদের বার্তা পৌঁছানোই সরকারের লক্ষ্য। জানান, বর্তমান সরকার শুধু দ্বিপাক্ষিক নয়, বহুমাত্রিক সম্পর্কে জোর দিয়েছে। চীন সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার কয়েকটি দেশ ও বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন থেকে আরিফিন শাকিলের প্রতিবেদন।
চীনে ডালিয়ানে 17তম বার্ষিক সামার দাভোস ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের দ্বিতীয় দিনে সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সাথে আলাদা বৈঠকও করেন তিনি। বিকেলে ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন তিনি। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশ, পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির শতকরা 20% উন্নতি করার যে লক্ষ্যমাত্রা সেটি তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করেছেন। চীনে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি এই বহুজাতিক সম্মেলনে কি বার্তা বাংলাদেশের তাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজকে অনেকেই বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন। সন্ধ্যায় চীনা প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেন তারেক রহমান। সেখানে কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তিনি। 60টি দেশের সরকার প্রধানের একসাথে রাষ্ট্রীয় ভোজ এবং উন্মুক্ত আলোচনার দুয়ার আজ উন্মোচিত হতে যাচ্ছে। বুধবার দুপুরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, চীন। সব ধরনের অনলাইন জুয়া বন্ধে সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো জুয়া প্রতিরোধ বিল 2026। এর মধ্য দিয়ে সব ধরনের অনলাইন জুয়া, অনলাইন বেটিং বন্ধ করার আশাবাদ ব্যক্ত করে সংসদে বিলটি উত্থাপনকারী স্বরাষ্ট্রমন্ত্রী। বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। এছাড়াও সংসদে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার পাশাপাশি রাজনৈতিক সুরক্ষার দাবি জানান শহীদ জাবির ইব্রাহিমের মা, সংরক্ষিত মহিলা এমপি রোকেয়া বেগম। ডিজিটাল মাধ্যমে ভয়াবহ রূপ ধারণ করেছে অনলাইন জুয়া। সহজলভ্য হয় ঘরে বসেই জুয়ায় আসক্ত হচ্ছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ তরুণ যুবারা। পুলিশের এক তথ্য বলছে, জুয়ায় বছরে দেশ থেকে পাচার হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মঙ্গলবার জাতীয় সংসদে অনলাইন জুয়া ও বেটিং সহ এ ধরনের অপরাধ প্রতিরোধ ও দণ্ড প্রদানের বিধান প্রণয়নের লক্ষ্যে জুয়া প্রতিরোধ বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অনলাইন জুয়া, অনলাইন বেটিং সহ অনুরূপ কার্যক্রম প্রতিরোধ ও সংক্রান্ত অপরাধের বিষয়ে দণ্ড প্রদান সহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নের লক্ষ্যে জুয়া প্রতিরোধ বিল নামে একটি 2026 নামে বিলটি মহান সংসদে উত্থাপন করছি। প্রস্তাবিত বিলে আপত্তি ছিল না বিরোধী দলের, ফলে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয় জুয়া প্রতিরোধ বিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। জুয়া বন্ধের এই উদ্যোগকে ঐতিহাসিক বলছেন সরকার দলীয় চিফ হুইপ। এটা ঐতিহাসিক দিন, সর্বসম্মতিক্রমে এই বিলটি আজকের সংসদ গ্রহণ করেছে। এছাড়া সংসদের বাজেট আলোচনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার পাশাপাশি রাজনৈতিক সুরক্ষার দাবি জানান শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা, সংরক্ষিত মহিলা এমপি রোকেয়া বেগম। বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপর নির্যাতন, হুমকি, স্মৃতিস্তম্ভ পুড়িয়ে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। এ ব্যাপারে মাননীয় আইনমন্ত্রীর কাছে একটি সুস্পষ্ট নির্দেশনা চাচ্ছি। পরে আইনমন্ত্রী বলেন, আইনি সুরক্ষার বাইরে নতুন কোনো সুরক্ষার প্রয়োজন হলে সরকার তা দিতে প্রস্তুত। এর বাইরে যদি কোনো রাজনৈতিক সুরক্ষার প্রয়োজন হয়, উনি যদি সুনির্দিষ্টভাবে বলেন, সেটাও আমরা আইনি কাঠামোর মধ্যে নেই, সেই সুরক্ষা দিতে প্রস্তুত আছি মাননীয় স্পিকার। মঙ্গলবারও 2026-27 অর্থ বছরের বাজেটের উপর আলোচনা চলে সংসদে। পক্ষে বিপক্ষে কথা বলেন সরকারি ও বিরোধী দলীয় এমপিরা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাতভর অভিযানের পর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্রকে সকালে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের পর তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার বনানীর 15 নম্বর সড়কের 54 নম্বর বাড়িতে তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ রাতভর অভিযান চালায়। একাধিকবার ভবনটিতে প্রবেশের চেষ্টা করেও পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। অভিযোগ রয়েছে ভবনের নিরাপত্তা কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের সহযোগিতা করেননি। এছাড়াও সেখানে অবস্থানরত শুভ্রর গাড়ি চালক ও দেহরক্ষী অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক ও উচ্ছৃঙ্খল আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে। শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় গত 3 মে নাভানা গ্রুপের মালিক পক্ষের 4 জন সহ মোট 8 জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, জানাবেন যে রাতভর অভিযানের পর সকালে গ্রেফতার করা হলো নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে। এ বিষয়ে আসলে পুলিশ এখনো পর্যন্ত কোনো কথা বলেছে কিনা? শাফিন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি চৌকস দল তারা রাতভর, মূলত গতকাল দিবাগত রাত 11টা থেকে এই অভিযান তারা শুরু করে এবং তারপরে আজ সকাল পর্যন্ত সেই অভিযানটি চলে। 8টার কিছু আগে তারা গ্রেফতার করতে সমর্থ হয় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম শুভ্রকে। এবং মূলত শুভ্র এবং তার পরিবারের আরও 4 জন সহ নাভানা গ্রুপের 4 জন শীর্ষ কর্মকর্তা সহ মোট 8 জনের বিরুদ্ধে শ্রম আইনের একটি মামলা রয়েছে এবং সেই মামলায় গত 3 মে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং সেই থেকে এখন পর্যন্ত আসলে কাউকেই এর আগে গ্রেফতার করা হয়নি। এই প্রথম নাভানা গ্রুপের যিনি ভাইস চেয়ারম্যান আছেন সাজ্জাদুল ইসলাম শুভ্র, তাকে দিয়ে প্রথম গ্রেফতার করা হলো এবং এখন পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তাকে এইমাত্রই নিয়ে আসা হয়েছে এবং হয়তো যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো চলছে। আমরা দেখছি একটি গাড়িতে সাজ্জাদুল ইসলাম শুভ্রকে এই মুহূর্তে আরেকটি গাড়িতে তোলা হচ্ছে এবং মূলত এর পরবর্তী কী ধাপ রয়েছে এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে বিস্তারিত কিছু বলেননি, যে তাদেরকে অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোথাও হস্তান্তর করা হবে কিনা। আমরা যে গাড়িটিতে সাজ্জাদুল ইসলাম শুভ্রকে এই মুহূর্তে তুলতে দেখছি সেই গাড়িটি কিন্তু আসলে পুলিশের যে সাজোয়া যান থাকে সেইটি নয়, একটি সাধারণ গাড়ি। সেটিতে করেই তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বলে ধারণা করছি আমরা। এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে তেজগাঁও শিল্পাঞ্চল থানাতেই সাজ্জাদুল ইসলাম শুভ্রকে রাখা হবে নাকি পুলিশের অন্য কোনো সংস্থার হাতে তাকে তুলে দেওয়া হবে। এখনো পর্যন্ত কিন্তু সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। যখনই আমরা জানতে পারবো আপনার মাধ্যমে দর্শককে জানানোর চেষ্টা করব। শাফিন। টিপু, ধন্যবাদ আপনাকে। চাঁদার দাবিতে অস্ত্রবাজির ঘটনা বাড়ছে চট্টগ্রামে। বেপরোয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করতেও দ্বিধা করছে না। টানা বেশ কয়েকটি ঘটনার পর বেড়েছে আতঙ্ক, উৎকণ্ঠা। অস্ত্রধারীদের বেশিরভাগই অধরা। পরিস্থিতি অবনতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাকে দুষছেন অপরাধ বিশ্লেষকরা। চাঁদার দাবিতে গত 20 জুন চট্টগ্রামে কালুরঘাট ভারী শিল্প এলাকায় ইউনেস্কো নামে এক পোশাক কারখানার সামনে অস্ত্র হাতে দেখা যায় বেশ কয়েকজনকে। প্রকাশ্যে গুলিও করে তারা। এরপর থেকে শিল্পাঞ্চলটিতে বিরাজ করছে চাপা আতঙ্ক ও উৎকণ্ঠা। প্রতিষ্ঠানটির কেউ এ নিয়ে মন্তব্য করতে নারাজ। ভয়ে মুখ খুলছেন না অন্যরাও। একদিন পর গত 21 জুন বাকুলিয়ায় শাকিল নামে একজনের কাছে 50,000 টাকা চাঁদা না পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা ধাওয়া দিলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রামদা, রড ও ছুরি উদ্ধার করে পুলিশ। এর আগে চলতি বছরের 28 ফেব্রুয়ারি চন্দনপুর এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগীরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ আক্রান্তদের। চাঁদার দাবিতে একের পর এক প্রকাশ্য অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে কঠোরভাবে শাস্তি হয়, আইনসঙ্গতভাবে এবং সাধারণ মানুষের স্বস্তি থাকে। গ্রেপ্তার করবে, আদালত জামিন দিবে, ওরা জামিনে বেরিয়ে আসবে, আবার অপরাধ করবে। এভাবে সাধারণ মানুষ এগুলো চায় না। সাধারণ মানুষ শান্তি চায়। আমরা যদি এই নিরাপত্তা না পাই তার আমরা বাংলাদেশে থাকি লাভ। আশা করব ল অ্যান্ড অর্ডার উন্নতি হবে এবং এটা কমনে কিন্তু ডে বাই ডে ডিক্রিজিং হচ্ছে। এটা উন্নতির কোনো লক্ষণ দেখতেছি না আমরা। পরিস্থিতি অবনতির জন্য প্রশাসনের ব্যর্থতাকে দুষছেন অপরাধ বিশ্লেষকরা।
তারা এত বেপরোয়া কেন? অস্ত্র যেভাবে তারা ওপেন ফায়ার করতেছে, প্রদর্শন করতেছে, নিরাপত্তার জন্য প্রশাসন যে হার্ড লাইনে যাওয়া দরকার সেটা আমরা দেখছি না। আমরা মনে করি এটা রাষ্ট্রের একটা বড় ধরনের দুর্বলতা। প্রতিটি ঘটনা তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম সক্রিয় বলে দাবি সিএমপি কমিশনারের। চাঁদাবাজ বা সন্ত্রাসী যেই হোক না তার কোনো দল নাই, কিন্তু সে হলো সমাজের জন্য ক্ষতিকর এলিমেন্ট। পুলিশের পোশাকই সাদা পোশাকি, ডিবি এবং আমাদের কাউন্টার টেরোরিজম সবই আমাদের এনগেজ করা আছে। আমরা এদেরকে খুঁজে বেড়াচ্ছি, যখনই পাবো আমরা তাদেরকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে 4 মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, অক্সিজেন সিলিন্ডারের লিকেজের কারণে মৃত্যু হয়েছে শিশু ফারিসের। এই ঘটনায় হাসপাতাল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বজনদের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সিলিন্ডারের লিকেজ হলেও দ্রুত ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ, এতে শিশুটির মৃত্যু হয়। তবে কর্তব্যরত চিকিৎসকের দাবি, অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই। শিশুটি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে হাসপাতালের অন্যান্য রোগীদেরকে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুরে 10 তলা ভবনের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহানের মৃত্যুর ঘটনায় রংপুর মেডিকেলের শিক্ষার্থী শাহরিয়ার সাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তারের প্রতিবাদে সোয়া 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে মেডিকেলের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে নগরীর কেন্দ্রীয় কারাগারের সামনে মহাসড়ক অবরোধ করে তারা। এতে রংপুরের সাথে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানায়, তথ্য দেওয়ার জন্য ডিবি অফিসে গেলে শাহরিয়ার সাকিনকে আটক করা হয়। পরে তার নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। মহানগর গোয়েন্দা পুলিশ কোনো যাচাই বাছাই ছাড়াই শাহরিয়ার সাকিনকে গ্রেফতার করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। সাকিনকে ছেড়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে রাত 9:45টার দিকে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। সোমবার নগরীর ডেন্টাল রোডে নর্থ ভিউ হোটেলের 10 তলার ছাদ থেকে পড়ে মারা যায় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহান। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে মামলা করে তার বাবা নজরুল ইসলাম। সেখানে সাকিনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। আমি ডিবি অফিসে গেছিলাম। কালকে আপনি গেছিলেন? না, কালকে না, আজকে। কখন গেছিলেন? আজকে দুপুরে 12টা থেকে। 12টার দিকে গেছিলেন? ওই যে আসলে শিক্ষার্থী যে মারা গেছে তার সাথে আপনার সম্পর্ক কি ছিল? ওই আমার স্টুডেন্ট ছিল, ওরা ব্যাচে পড়তো, 4 জন একসাথে ব্যাচে পড়তো। যখন বোঝা শুরু করলাম এবং জানলাম যে হচ্ছে আমাকে পছন্দ করতেছে, তখন আমি আর কোনো ধরনের যোগাযোগ নিয়ে ব্লক করে রাখছিলাম। আপনি কি এর সাথে জড়িত কিনা? কোনোভাবেই না। আইন অনুযায়ী যেটা আসবে আমরা সেটা মেনে নিব, কিন্তু এখানে ইনজাস্টিস হচ্ছিল, আমাদের মনে হচ্ছে এখানে ইনজাস্টিস হচ্ছিল, দ্যাটস ওয়াই আমরা তাদের সাথে কথা বলছি। লালমনিরহাটে তিস্তার তলিয়ে যাওয়া নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে। সকাল থেকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বিকেলে পানি কিছুটা বেড়েছিল উজানের ঢলে, এতে ব্যারেজের ভাটিতে থাকা জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করে। ডুবে যায় বাদাম, ভুট্টা, মিষ্টি আলু সহ বিভিন্ন ফসলের ক্ষেত। পরে রাত থেকেই কমতে শুরু করে পানি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বন্যার সংখ্যা এখনও কাটেনি। এ নিয়ে দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ। আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে। পানির চাপ নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। গত 2 দিন ধরে আমাদের লালমনিরহাট জেলায় এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের তিস্তা নদীর পানি এবং ধলা নদীর পানির লেভেল ওঠানামা করতেছে। আগামী 72 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে কিছু বন্যার সৃষ্টি হতে পারে। এ বিষয়ে আরও জানাতে সহকর্মী আনিসুর রহমান যুক্ত হয়েছেন। আনিস, জানাবেন, নিম্নাঞ্চলের পানি তো নেমে যাচ্ছে, লোকালয়ের অবস্থা এখন কেমন?
সাফিন, আপনাকে একটু জানিয়ে রেখে আসলে গতকালকে কিন্তু পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। আজকে কিন্তু সেটি রাত থেকে কিন্তু নামতে শুরু করে। এখন কিন্তু কোনো বাড়ি ঘরে বা লোকালয়ে পানি নেই, সব নদীতেই নেমে এসেছে। তবে ব্যারেজের যে উজানে ভারতের মেঘালয়, তারপরে পশ্চিমবঙ্গ বিভিন্ন এলাকায় অতি বৃষ্টির কারণে কিন্তু এইসব পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আজকে কিন্তু সকাল 6টায় পানির যে পরিমাপ সেটি 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের ব্যারেজের ভাটিতে যে অঞ্চলগুলোতে কিছু কিছু জায়গায় নিম্নাঞ্চলে পানি সেগুলো কিন্তু নেমে গেছে। আমরা দেখছি যে পানি প্রায় 1 ফিট নেমে নদীতে এসেছে, এখন নদী দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে পানি উঠানামা করছে, আগামী 48 ঘন্টায় তারা একটি সতর্ক বার্তা দিয়েছেন যে উজানে অতি বৃষ্টি হলে হয়তো পানি আরো বাড়তেও পারে, আবার বৃষ্টি না হলে পানি কমেও আসতে পারে। তবে নদী পাড়ের মানুষজন যেটি জানিয়েছেন যে তারা এই যে পানি উঠানামা করছে তারা একটু ভয়ে আছে কি করবে। তবে ইতিমধ্যে অনেকে আবার আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীর 3 সফরকে কেন্দ্র করে অনেকে আছেন যে 3 সফর করে কি ভালো ফলাফল নিয়ে এসেছে, একটা মহাপরিকল্পনার জন্য তারা এই সরকার জন্য দ্রুত বাস্তবায়ন করে, এইটাই এখানকার লোকজন চাচ্ছেন। আনিস, ধন্যবাদ আপনাকে। সিঙ্গাপুরের সম আয়তনের দ্বীপ একসময় ছিল জলদস্যুদের অভয়ারণ্য, যা বর্তমানে সম্ভাবনাময় সবুজ ভূখণ্ড। ছবির মতো সুন্দর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুলে গেছে অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার। নিরাপত্তা, বনায়ন, কৃষি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ চলছে প্রতিনিয়ত। দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিশ্চিত করতে পারলে চরাঞ্চলটি হতে পারে দেশের সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র। লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজার প্রতিবেদন। ভোরের সোনালী সূর্যোদয়, পানির বিশালতা আর প্রকৃতির সবুজ জানান দিচ্ছে ছবির মতো সুন্দর বাংলাদেশের কথা। নোয়াখালী থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্ব। মেঘনার মোহনায় জেগে ওঠা প্রকৃতির এই জীবন্ত ক্যানভাস একসময় পরিচিত ছিল জাহাইজ্জার চর নামে, বর্তমানে যা স্বর্ণদ্বীপ। 2013 সালে অঞ্চলটির উন্নয়নে সেনাবাহিনীকে দায়িত্ব দেয় তৎকালীন সরকার। প্রায় 360 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটি একসময় ছিল অপরাধীদের বিচরণস্থল, অথচ বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক নিরাপত্তা কার্যক্রম ও উন্নয়ন উদ্যোগে বদলে গেছে পুরো চিত্র। মিলিটারি ফার্ম স্বর্ণদ্বীপ সমন্বিত সবুজ প্রকল্প এর আওতায় এখানকার পলিদোআঁশ ও লবণাক্ত মাটিতেও ফলছে ফসল। এছাড়া ধান, রবি শস্য ও নানা ফসলও উৎপাদিত হচ্ছে। ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার পাশাপাশি প্রায় 300 একর জমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনী। রোপণ করা হয়েছে হাজার হাজার নারিকেল, ঝাউ ও কেওড়া গাছ। আগে তো বড় দেশে ছিল, তখন সেনাবাহিনী যখন শহর ঢুকছে তখন এরা আগুন ডাকি বা সরকার জমিন দিয়েছে। ধানের পরে আসিল আমাদের রবি শস্য বলতে তরমুজ, ভুট্টা এবং সরিষা। 3 মাস আমাদের ধান চাষ করি আমরা, আর 3 মাস আমরা তরমুজ করি। তৈরি হয়েছে সড়ক, হ্যালিপ্যাড এবং দুর্যোগ মোকাবেলা অবকাঠামো। গড়ে উঠেছে মহিষ, গরু, ভেড়া, হাঁস ও কবুতরের খামার। এছাড়া চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় সেনাবাহিনী স্থাপন করেছে ফিল্ড হাসপাতাল। স্থানীয় অর্থনীতিতে যুক্ত হচ্ছেন প্রান্তিক কৃষক ও খামারিরা। চতুর্দিকে যদি বেরি এবং কালকোট যদি করে দেওয়া হয়, রাস্তাঘাটে যদি করে দেওয়া হয়, তাহলে এখানে লবণাক্ত পানি ঢুকার মতন কোনো ব্যবস্থা থাকে না। এখানে ধরেন সত্তানিকে বসে আছে নামাত, আমার এই কিল্লার বসে নামার নিষেধ দিয়েছে।
আর বাকি বয়স মনে করেন যে দেশে লেগেছে। এখানে বয়স আছে 59টা, বেড়া আছে 1200-র মতো। অনেকেই মনে করছেন টেকসই অবকাঠামো, ভূমি সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিশ্চিত করতে পারলে চরাঞ্চলটি বাংলাদেশের জন্য উন্মোচন করতে পারে নতুন সম্ভাবনার দ্বার। আহমেদ রেজা, যমুনা নিউজ, স্বর্ণদ্বীপ, নোয়াখালী। কর ছাড়েও হ্যান্ডসেটের দাম কমছে না, বরং বাজার হাঁটছে উল্টো পথে। বৈশ্বিক প্রযুক্তি বাজারের নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় পর্যায়ে। আমদানি করা চিপসেট এবং মেমোরি কার্ডের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দেশের বাজারে ব্র্যান্ডভেদে সেটের দাম বেড়েছে 30% পর্যন্ত। সংশ্লিষ্টদের অভিমত, প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ কর ছাড় দেয়া হলেও কাঁচামালের বৈশ্বিক বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় সেটের দাম বাড়ছে। এনইআইআর বাস্তবায়ন সহ অন্যান্য নীতি সহায়তা ছাড়া কর ছাড়ের সুফল এখনই পাবে না গ্রাহক। এতে কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেটের বাজারে আরও চাঙ্গা হওয়ার শঙ্কা রয়েছে। আগামী 10 বছরের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল অর্থনীতি দেশে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চায় সরকার। পরিকল্পনার অংশ হিসেবে স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির পরিকল্পনাও আছে। এজন্য আগামী অর্থবছরের বাজেটে স্থানীয় হ্যান্ডসেট নির্মাণ শিল্পের জন্য ব্যাপক কর ছাড়ের সুবিধা রেখেছেন অর্থমন্ত্রী। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে 1% নামিয়ে আনা হয়েছে। ডিজিটাল ডিভাইস উৎপাদনের জন্য উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধা আগামী 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। দেশের 17টি প্রতিষ্ঠান হ্যান্ডসেট উৎপাদন ও সংযোজন কার্যক্রম পরিচালনা করছে। তাদের দাবি, বৈশ্বিক বাজারে হ্যান্ডসেটের মূল উপাদান চিপসেট, মেমোরি কার্ড ও অন্যান্য যন্ত্রাংশের দাম বেড়েছে 30% বেশি, যার প্রভাব পড়েছে উৎপাদন খরচে। ফলে কর সুবিধার প্রভাব ভোক্তা পর্যায়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না। 4000 টাকার দাম বেড়েছে এই 6 মাসের মধ্যে, হুইচ ইজ অলমোস্ট মোর দেন 30%, অলমোস্ট 30% আর মোর দেন 30%। সো এই 30% যদি দাম বাড়ে, আর এই যে কাঁচামালের ক্ষেত্রে 1-2% হয়তো কিছুটা আমাদের সহায়ক অফকোর্স ভূমিকা রাখবে, বাট গ্লোবাল চিপসেটের সংকটের কারণে এত পরিমাণ বর্ধিত হারে বাড়ছে, যেটা আসলে এটা দিয়ে সমন্বয় করাটা খুব বেশি ডিফিকাল্ট আর কি। কর সুবিধার ঘোষণাকে শিল্পের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন উদ্যোক্তারা। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় দ্রুত এনইআইআর বাস্তবায়ন এবং সহায়ক নীতি গ্রহণের মাধ্যমে হ্যান্ডসেটের বাজার স্থিতিশীল করার পরামর্শ তাদের। 27 জুনের পরে হয়তো প্রাইসটা একটু নর্মালাইজ হতে পারে, কারণ যারা এই চিপসেট বা আদার্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার তাদের ক্যাপাসিটি বিল্ড করতে হচ্ছে, কারণ এই কম্পোনেন্টগুলো তারা এআই বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিকে তাদের ক্যাপাসিটি দিয়ে দিয়েছে। তো আমরা আশা করছি যদি তারা ক্যাপাসিটি ইনক্রিজ করে তাহলে হয়তো কিছুটা প্রাইস আবার কমে নিয়ে আসা সম্ভব হবে। 30,000 টাকার মধ্যে থাকা স্মার্টফোনের দাম 2 থেকে 4,000 টাকা পর্যন্ত বেড়েছে, আর উচ্চ মূল্যের মডেলের ক্ষেত্রে দাম বেড়েছে 15,000 টাকা। দেশে প্রতি বছর হ্যান্ডসেটের চাহিদা 3 কোটির বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বর্জ্য প্রক্রিয়াজাতের মাধ্যমে জৈব সার এবং জ্বালানি তেল উৎপাদনের লক্ষ্যে নেত্রকোনায় নির্মাণ করা হয় স্যানিটারি ল্যান্ডফিল। তবে অভিযোগ উঠেছে, সঠিক পরিকল্পনার অভাবে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে প্রায় 16 কোটি টাকার এই প্রকল্প। ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। এদিকে জনদুর্ভোগের কথা স্বীকার করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ার বিষয়কে দায়ী করেছেন পৌর প্রশাসক। বরাদ্দ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস তার। নেত্রকোনা পৌরসভার রাজুর বাজার এলাকা, বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়ি থেকে প্রতিদিন বর্জ্য সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে জৈব আর জ্বালানি তেল উৎপাদনের লক্ষ্যে নির্মাণ হয় স্যানিটারি ল্যান্ডফিল। তবে উদ্বোধনের মাত্র 1 বছরের মাথায় নানা ত্রুটির কারণে ভেস্তে যায় সেই প্রকল্প। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের আগে শোধনাগার থেকে কোনো দুর্গন্ধ ছড়াবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করে পৌর কর্তৃপক্ষ। তবে বর্তমানে আবর্জনার গন্ধে আশপাশের বাসিন্দাদের বসবাসী দায়ী হয়ে পড়েছে। মাছি টাছি মনে করেন ভাত খাইতারি না, তরকারির মাঝে হইয়া যা মাছি মাছ মনে যায় না, এই ময়লা ঢুকাইতেছে। বাচ্চারা বলতে বাচ্চা 14 দিন পরে ওই হাসপাতালে যেতে হয়, ডাক্তার দেখাইতে হয়, খুব অবস্থা খারাপ। 2022-23 অর্থবছরে প্রায় 16 কোটি টাকা ব্যয়ে স্যানিটারি ল্যান্ডফিলটির নির্মাণ কাজ শুরু হয়। টার্গেট ছিল প্রতিদিন প্রায় 30 টন বর্জ্য রিসাইক্লিং এর। তবে এখন আবর্জনা পোড়ানোর পর বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে নানা রোগ জীবাণু।
মাঝে মাঝে যখন ধোঁয়া ছাড়ে তখন শ্বাসকষ্ট উঠতে পারে। এটা তো কোনো কথা হইলো না ভাই। এইভাবে মানুষ মানে অত্যাচার করে, এটা একটা অত্যাচার আমাদের উপরে। আমাদের মতের বিরুদ্ধে গিয়ে করছে তারা। আমরা এখন এটা খুব সাফার করতেছি, আমরা চর্মরোগে ভুগতেছি, শ্বাসকষ্টে ভুগতেছি। রাস্তাটা দিয়ে শত শত গাড়ি প্রতিদিন আসে, রাস্তাটা পর্যন্ত করলো না। ভোগান্তির কথা স্বীকার করে জনদুর্ভোগের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ার বিষয়কে দায়ী করেন পৌর প্রশাসক। বরাদ্দ পেলে সংকট নিরসন হবে বলেও আশা তার। দুর্গন্ধ ছড়াচ্ছে, যদিও আমরা এখানে রাখার পরে বিভিন্ন ওয়েতে এটাকে আমরা ডিকম্পোজ করতেছি, ডিগ্রেডেশন করতেছি, কিন্তু আসলে এই প্রজেক্টটা যদি সাপোর্টিং প্রজেক্টগুলো আসে, আশা করি এটা সারা বাংলাদেশের মতো নেত্রকোনায় একই অবস্থা। তা আশা করি পরবর্তী যে প্রজেক্ট, সাপোর্টিং প্রজেক্টটা আসলে আমরা আরও সুন্দরভাবে এই নেত্রকোনার জনগণকে সেবা দিতে পারবো। ভোগান্তি কাটাতে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আশা এলাকাবাসীর। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আর একদিন পরই পবিত্র আশুরা। রাজধানীর বাইরে আশুরার অন্যতম বড় আয়োজন থাকে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়িতে। কারবালার শোক ও ত্যাগের স্মরণে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে ইমামবাড়ি। তবে এই আয়োজনের আড়ালে নিঃশব্দ প্রস্তুতি চলছে। শত বছরের ঐতিহ্যকে ধারণ করে এবারও প্রস্তুত হচ্ছে প্রাচীন ইমামবাড়া। শত বছরের ঐতিহ্য আর কারবালার শোক স্মৃতি ধরে রেখেছে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি। মহরম এলেই এখানে শুরু হয় ফাতেহা পাঠ, মার্সিয়া জারি, মাতম ও তাজিয়া মিছিলের আয়োজন। ২৬ জুন পবিত্র আশুরাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন ইমামবাড়ার খাদেম ও স্বেচ্ছাসেবকরা। চলছে হজরত ইমাম হোসেনের শেষ মঞ্জিলের নকশা, তাজিয়া ও নিশান তৈরির কাজ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। তাজিয়া তৈরি করি, যেটা সরাসরি বলা হয় তাজিয়া। আসলে এটা কারবালার শেষ মঞ্জিলের নকশা। এখানে এই নিশান বলেন, কোরআনের বাণী বলেন, হাদিসের বাণী বলেন, এগুলো আমি আমার সহকর্মীদের নিয়ে পুরা ইমামবাড়িতে আমি এটা লাগাই। মহরমের প্রথম দিন থেকেই গড়পাড়া ইমামবাড়ার কাশের দল ছড়িয়ে পড়েন দেশের নানা প্রান্তে। কারবালার শোকগাথা মানুষের কাছে পৌঁছে দিয়ে তারা ফিরে আসেন আশুরার দিন। ঐতিহ্য এমন একটা গড়পাড়ার ইমামবাড়ি যেটা নাকি যুগ যুগ ধরে চলে আসছে, একইভাবে দিন দিন মানুষ বাড়ছে এই মহরমের জন্য। ইমাম হোসেন সালামকে যে জুলুম অত্যাচার করেছে তার শোকগাথা, তার ইতিহাস আমরা মানুষের দুয়ারে দুয়ারে প্রচার করার জন্য মূলত আমরা প্রচার করে থাকি। মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ১৯২১ সালে গড়পাড়ায় এই ইমামবাড়ার প্রতিষ্ঠা করেন শাহ খলিলুর রহমান। এরপর বংশ পরম্পরায় চলছে এই আয়োজন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এটি এখন স্থানীয় ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতিরও এক অনন্য প্রতীক। আমরা চেষ্টা করি এটা পিওরলি ধর্মীয় উদ্দেশ্য করার জন্য, এটা পলিটিক্যাল কোনো কারণ নেই। আমরা নবীর আহলে বাইতে প্রেমের নিদর্শন স্বরূপ এই কাজটা করে থাকি। রাসূল আলাইহিস সালামের পরিবার অন্যায়, অবিচার এবং পৈশাচিকতার শিকার হয়েছেন। আমরা তখন তো আমরা ছিলাম না, আমরা প্রতিবাদ জানাতে পারিনি, কিন্তু আমরা তো সহমর্মিতা, সমবেদনা, আন্তরিক ভালোবাসা জানাতে পারি। এজন্যই আমরা মিছিল করি। আশুরার দিন বিকেলে তাজিয়া মিছিলের মধ্য দিয়েই পূর্ণতা পায় এখানকার মহরমের আয়োজন। হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল গড়পাড়া থেকে মানিকগঞ্জ শহরে গিয়ে শেষ হয়। স্থানীয়দের দাবি এটি দেশের অন্যতম বৃহৎ তাজিয়া মিছিল। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। খুলনার সোনাডাঙ্গায় পড়া না পারায় এক শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী শিশুর বাবা ওমর ফারুক বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ জানায়, নুরুল কুরআন তাহফিজ একাডেমি নামের ওই মাদ্রাসায় পড়াশোনা করে শিশু ইসমাইল শিকদার। অভিযোগ, পড়া না পারায় মাদ্রাসার শিক্ষক আব্দুর রহমান তাকে বেদম মারধর করেন। এতে শিশুটির চোখ, মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে। হবিগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ছাদ ধসে
দপ্তরি আহত হওয়ার ঘটনায় জেলার সব ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে আদালত দুটি আদেশ প্রদান করেন। আদেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জেলার সব ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে দপ্তরি আহতের পর শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ সম্পর্কে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত শনিবার হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে পড়ে আক্রান্ত হন এক দপ্তরি, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শান্তি চুক্তির চেষ্টার মাঝেই পারমাণবিক নজরদারি সহ বেশ কিছু ইস্যুতে এখনও পরস্পর বিরোধী অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। পারমাণবিক স্বচ্ছতা নিশ্চিতে মার্কিন পরিদর্শকদের ইরানে ঢুকতে দেওয়া বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের যৌথ দাবিকে অস্বীকার করেছে ইরান। এদিকে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে হরমুজের পথে কোনো প্রকার টোল আদায় করতে পারবে না ইরান, জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে স্পষ্ট বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন ওয়াশিংটনের সাথে আলোচনা চলমান রয়েছে, তবে এই চলমান আলোচনার বাইরেই থাকছে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। মার্কিন ইরান যুদ্ধের জেরে পারস্য উপসাগরে আটকা পড়া 11,000-এর বেশি নাবিককে উদ্ধারের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা। প্রতিনিধি পরিষদের পর এবার সিনেটেও পাশ হলো ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিতকরণ বিলটি। এতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প ইরানে হামলা চালানোর ক্ষমতা স্থগিতের বিধান রাখা হয়েছে। মঙ্গলবার 50-48 ভোটের অল্প ব্যবধানে সিনেটে পাশ হয় বিলটি। বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটরও ভোট দেন বিলের পক্ষে, তবে বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম, কেননা এটি কার্যকর হলে এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর পেতে হবে। অবশ্য ট্রাম্প ভেটো দিলে পার্লামেন্টের দুই কক্ষেই তখন 2/3 সমর্থনের প্রয়োজন হবে। এর আগেও একাধিকবার প্রতিনিধি পরিষদে তোলা হয়েছিল ওয়ার পাওয়ার্স বিলটি। ইরান যুদ্ধে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার আগে আকাশে রহস্যময় ড্রোন বহর দেখেছিলেন পাইলট। তদন্ত কর্মকর্তাদের কাছে দেয়া বয়ানে উঠে এসেছে এইসব তথ্য। সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে পাইলটের দাবি অনেকটা জেলিফিশের আকৃতিতে চলছিল অসংখ্য ড্রোন। বলা হচ্ছে ঘটনা যদি সত্যি হয় তাহলে ইরান অভাবনীয় ড্রোন সক্ষমতা অর্জন করেছে। যুদ্ধ চলাকালীন গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করে বেশ আলোড়ন তুলেছিল ইরান। কিভাবে F-15E ফাইটার জেট ধ্বংস করেছিল দেশটি, সে রহস্য এখনও উদ্ঘাটন করা যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনের পর 2.5 মাস আগের সেই ঘটনা আবার আলোচনায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে ভূপাতিত হওয়ার আগে যুদ্ধবিমানের এক পাইলট ইরানের আকাশে রহস্যময় ড্রোন বহর দেখেন। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাতে CNN জানিয়েছে তদন্ত কর্মকর্তাদের কাছে দেয়া তার বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। পাইলটের বর্ণনা অনুসারে অনেকটা জেলিফিশের মতো আকৃতি ধারণ করে একসাথে বেশ কয়েকটি ড্রোন ইরানের আকাশে উঠতে দেখেছেন তিনি, যার মধ্যে বড় ড্রোনগুলোর নিচে ছোট ড্রোনগুলো পায়ের মতো আকৃতিতে ছিল। সেই পাইলটের বিবরণ অনুসারে আকৃতিকে ভিনগ্রহের প্রাণীর মতো আখ্যা দেওয়া হয়েছে। তার এই বক্তব্য মার্কিন গোয়েন্দাদের মধ্যেই চাঞ্চল্য তৈরি করেছে। ইরানের এমন শক্তিশালী ড্রোন সক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। বলা হচ্ছে সত্যি পাইলট এমন কিছু দেখে থাকলে তা হবে তেহরানের ড্রোন সক্ষমতার অভাবনীয় অগ্রগতি। যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নেপথ্যে ড্রোন বহরের সম্ভাব্য ভূমিকা এখনও খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য এর পক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ মেলেনি। আবার দুর্ঘটনার আগে পাইলট বিভ্রান্তিকর কিছু দেখে থাকতে পারেন এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার পরিযায়ী পাখিদের উপর গবেষণা করে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ভয়াবহ বার্তা দিলেন গবেষকরা। কানাডার একদল গবেষক বলছেন তাপমাত্রা এবং দূষণ বৃদ্ধির ফলে কমছে কীটপতঙ্গের পরিমাণ। সব মিলিয়ে হ্রাস পাচ্ছে এসব পরিযায়ী পাখির উপযোগী পরিবেশ। পাখির সংখ্যা কমে গেলে মারাত্মক প্রভাব পড়বে খাদ্য শৃঙ্খল এবং প্রাকৃতিক ভারসাম্যে।
এবার পরিযায়ী পাখিদের উপর গবেষণা করে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ভয়াবহ বার্তা দিলেন গবেষকরা। কানাডার একদল গবেষক বলছেন তাপমাত্রা এবং দূষণ বৃদ্ধির ফলে কমছে কীটপতঙ্গের পরিমাণ। সব মিলিয়ে হ্রাস পাচ্ছে এসব পরিযায়ী পাখির উপযোগী পরিবেশ। পাখির সংখ্যা কমে গেলে মারাত্মক প্রভাব পড়বে খাদ্য শৃঙ্খল এবং প্রাকৃতিক ভারসাম্যের উপর, এমন শঙ্কাও জানিয়েছেন গবেষকরা। টরন্টোর থমসন পার্কটি অন্য পার্কগুলো থেকে ভিন্ন। পরিযায়ী পাখিদের নিয়ে এখানে রয়েছে একটি গবেষণা কেন্দ্র। ভোরের আলো ফোটার সাথে সাথে পার্কের ভেতর বিভিন্ন জাতের পাখি সংগ্রহ করেন গবেষক শেইন অ্যাবারনাথি। ধরা পড়া পাখিগুলোর তথ্য সংগ্রহের পর এগুলোতে পর্যবেক্ষণ ট্যাগ লাগানো হয়। পরবর্তীতে নথিভুক্ত করা হয় এদের সংখ্যা, আকৃতি এবং আচরণগত পরিবর্তন সহ বিভিন্ন তথ্য। এসব পরিযায়ী পাখি নিয়েই এবার ভয়াবহ তথ্য দিলেন গবেষকরা। তারা বলছেন গেলবারের তুলনায় চলতি মৌসুমে আশঙ্কাজনক হারে কমছে পাখিদের সংখ্যা। গেলবারের তুলনায় চলতি গ্রীষ্মে পাখির সংখ্যা কমে গেছে আশঙ্কাজনক হারে। অন্যান্য বছর যে পরিমাণ পাখি আসে এবছর পাখির সংখ্যা অনেক কম। এসব পরিযায়ী পাখি মূলত কানাডা হয়ে অন্যান্য দেশে যায়। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে হঠাৎই বেড়ে গেছে তাপমাত্রা, যা এসব পাখির টিকে থাকার জন্য উপযোগী নয়। অন্যদিকে কমছে এসব পাখির খাবার, বিভিন্ন কীটপতঙ্গ। একই টরন্টোর মতো শহরে বাড়তে থাকা শব্দ দূষণ ও বিমান চলাচলও পাখিদের জন্য নতুন চাপ তৈরি করছে বলে জানান গবেষকরা। তাপমাত্রা বেড়ে যাওয়ায় সময়ের আগেই বৃদ্ধি পেয়েছে কীটপতঙ্গ, ফলে কমেছে মৌসুমী পাখিদের খাদ্য। এর পাশাপাশি নতুন নতুন অবকাঠামো নির্মাণের কারণে কমেছে পাখির থাকার স্থান। সব মিলিয়ে সামগ্রিক পরিবেশ কঠিন হয়ে উঠেছে এসব পাখির জন্য। বিভিন্ন ধরনের প্রায় 450 প্রজাতির পাখি রয়েছে টরন্টোর এই পার্কে। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।